কানেকশনটা আমার মনে হয় যে আমরা কালচারালি ক্রিয়েটিভিটি দিয়ে আসলে আরেকটু বাড়াতে পারি। সম্প্রতি সিএমজি বাংলাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে বাংলাদেশের সঙ্গীত শিল্পী জিনিয়া জাফরিন লুইপা বলেছেন, চীন ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় আরও বাড়ানো দরকার। দুই দেশেরই পরস্পর থেকে অনেক কিছু শেখার আছে উল্লেখ করে এই শিল্পী বলেন, চীন কিভাবে জনশক্তিকে কাজে লাগিয়ে বিশ্বের উন্নত শিখরে পৌঁছেছে, বাংলাদেশেরও সেখান থেকে শেখার আছে। একজন লুইপা হয়ে উঠলেন কিভাবে, শুরুটা কিভাবে হয়েছিল এবং এই যে ব্রেকটা মানে কোন জায়গায় গিয়ে নিজেকে নতুনভাবে আবিষ্কার করলেন, এটা যদি দর্শকদের একটু জানান। নিশ্চয়ই, আমি ছোটবেলা থেকে আসলে গান শুনতাম। আমার বাসায় যেহেতু আমার বাবা মা গান শুনতে খুব পছন্দ করতেন, আমার ফ্যামিলির কেউই গান গাইতেন না কিন্তু শুনতেন। তো এই শুনে শুনে আমার সক্ষতা বেড়েছে। তারপরে যখন হাঁটতে শিখলাম, কথা বলতে শিখলাম, তখন আমার মা আমাকে শিশু একাডেমিতে নিয়ে গেলেন। সেখানে শিখলাম গান, নাচ, কবিতা, আবৃত্তি, অনেক কিছু কালচারাল অঙ্গনে আমিও জড়িয়ে গেলাম। কিন্তু এগুলো আসলে শখেই করতে থাকলাম। তারপর আস্তে আস্তে কিছু দু একটা কম্পিটিশন করলাম, ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলাম শিশু শিল্পী হিসেবে। এগুলো আমাকে খুব ইন্সপায়ার করতে থাকলো। তারপরে রিয়েলিটি শোতে এলাম 2010-এ। রিয়েলিটি শো থেকে আসলে আমার টেলিভিশনে যাত্রা শুরু হয়। টেলিভিশনে গান গাচ্ছি সাডেনলি আসলে আমার বিয়ের পরেই মেইন চেঞ্জটা আসে, ব্রেক, যেটা আপনি বলছেন যে কোথা থেকে মনে হলো যে আমি গানটা প্রফেশনালি করব, সেটা আসলে আমার বিয়ের পরে। যেহেতু আমার হাজব্যান্ড একজন মিউজিশিয়ান, হি সাজেস্টেড মি যে তুমি অন্য কোনো জব করার থেকে গানটাকেই যদি জব হিসেবে নাও, তুমি দেখবে যে তোমার প্রফেশনটা অনেক এন্টারটেইনিং। সো আমি এটাই ফাইন্ড আউট করলাম পরে, যে আমাকে সবাই ভালোবাসছে আমার গানের জন্য, আমার সাথে কানেক্টেড হচ্ছে। এটা আসলে আমার জন্য খুব এন্টারটেইনিং একটা প্রফেশন বলে আমি মনে করি। আপনি সম্প্রতি গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডে একটা চাইনিজ গান গেয়েছেন, কেমন লেগেছে? প্রথমত আমি জানতে চাচ্ছি যে চাইনিজ তো আপনি জানতেন না, চাইনিজ ভাষাও আপনি শিখেন নাই, একটা নতুন ভাষাকে অ্যাডপ্ট করেছেন এবং অসাধারণ সুন্দর পারফরমেন্স করেছেন, দর্শকরাও এটার রেসপন্স করেছে, এটা একটু শুনতে চাচ্ছি। এটা আসলে খুব এক্সাইটিং একটা কাজ ছিল আমার জন্য, বিকজ হচ্ছে আমি এরকম অন্য দেশের ভাষার গান এর আগেও করেছি, অনেক করেছি। আমার খুব ভালো লেগেছে এই অ্যাটাচমেন্টটা। আসলে আমাকে মনে হয় যে অনেক কিছু এক্সপিরিয়েন্স করতে হেল্প করে, এবং সেই দেশটা সম্পর্কে, একটা দেশের সংস্কৃতি তো আসলে সেই দেশটাকে রিপ্রেজেন্ট করে। সো একটা দেশের গান যখন আমি শিখবো, তখন আমি আসলে বুঝে যাই যে ওই দেশের মানুষগুলো কেমন হয়। সো আমি যখন চাইনিজ গানটা সিলেক্ট করলাম বা শুনলাম গানটা, এই গানটাই কিন্তু আসলে চাইনিজ পিপলদের যেই সিম্পলিসিটি, যেই তাদের মধ্যে যেই অসাধারণ একটা শক্তি আছে, একটা পাওয়ার আছে, এবং একটা ফ্রেন্ডশিপ আছে, মানুষের সাথে মানুষের যে বন্ধনটা আছে, আমার মনে হয়েছে যে এই গানটা আসলে তাদের সেই অ্যাটিটিউডটাকেই প্রেজেন্ট করে। এবং এই গানটা যখন আমি একজন চাইনিজ সিঙ্গারের কাছে, মানে তার সাথে বসে গানটা শিখছিলাম, তখন দেখলাম যে সেই জ্যাকও খুব কোঅপারেটিভ, পাশাপাশি গানটা গাইতেও খুব ভালো লাগছে। এবং এই প্রোগ্রামটাতে পারফর্ম করার পরে গানটা যখন বাঙালিরা শুনেছে, বাঙালিরাও কিন্তু চাইনিজ ল্যাঙ্গুয়েজটা ওভাবে করে হয়তো বা বুঝতে পারেনি, কিন্তু তারা বলছে গানটা তো খুব সুন্দর, মানে খুব ক্যাচি, তাদেরকে ক্যাচ করেছে, তাদের মাইন্ডটাকে ক্যাচ করেছে। তার মানে তারাও কানেক্ট করতে পেরেছে চাইনিজ পিপলদের সাথে। আমি ছোট করে একটু শোনাচ্ছি। 夜过绵绵的高山，夜过无尽的沧海。如果期待依然在，终是春晚的花开。请你静静留下来，让美景吻着尘埃。像飘在树上野外，就像美丽的淡蓝。নাইস, অসাধারণ। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি গল্প করছিলেন যে এই গানটা গাওয়ার পরে আপনি কিছু রেসপন্স পেয়েছেন একটা কনসার্টে যাওয়ার পরে, সেটা যদি একটু দর্শকদের সঙ্গে শেয়ার করেন। অবশ্যই। এই গানটা তো আসলে চাইনিজ ল্যাঙ্গুয়েজটা যারা ইউজ টু না, সেটা প্রোনাউন্স করতে কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো আমি গানটা গাইতে গাইতে, গানের হচ্ছে সবচেয়ে বড় মেডিসিনটা হচ্ছে গানটা আপনি যতবার শুনবেন তত তাড়াতাড়ি আপনি এটাকে শিখে ফেলবেন। সেটা ভাষার ক্ষেত্রেও তাই। আমরা ছোট বাচ্চারা যেরকম সাবকনশিয়াস মাইন্ডে শুনে শুনেই শিখে ফেলে ভাষা,
গানের বিষয়টাও আসলে তাই। সো এই গানটা আমি এমনভাবে আমার মনে হয়েছে আমি অন করেছি যে সেটা আসলে অন্যদেরকেও সামহাও এটাকে অ্যাটাচ করেছে, টেনেছে তাদেরকে। সো তার কিছুদিন পরেই আমি যখন আপনাদের প্রোগ্রামটা শেষ করলাম, প্রোগ্রামটা শেষ করার পরেই আমাকে কল করা হলো অ্যানিমাল হেলথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ওনাদের একটা অ্যাসোসিয়েশন আছে সেখান থেকে। তো তারা ফোন করে বললেন যে আপনার রিসেন্টলি আমি একটা চাইনিজ গান শুনেছি, আপনি যদি এই গানটা আমাদের প্রোগ্রামে এসে একটু পারফর্ম করেন, বিকজ আমাদের 200+ চাইনিজ গেস্ট থাকবে। সো আমার তো এর চেয়ে বড় আসলে প্রাপ্তি আর কিছু হতেই পারে না, যেহেতু আমি ফার্স্ট টাইম চাইনিজ গান গেয়েছি এবং সেটা এভাবে স্বীকৃতি পাবে এটা আসলে আমি ভাবিনি কখনো। তো তারপরে আসলে সেই প্রোগ্রামে আমি গিয়ে যখন গানটা স্টার্ট করলাম, আমার অডিয়েন্স দেখলাম যে এই গানটা সম্ভবত খুবই পপুলার একটা গান, খুব ট্র্যাডিশনাল একটা গান, যার কারণে অডিয়েন্স সবাই আমাকে খুব রেসপন্ড করলেন, তারা ওয়েভ করলেন, তারা আমার সাথে গাইলেন, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। এবং তারা বারবার জিজ্ঞেস করছিলেন তুমি কোথা থেকে গানটা শিখেছো, তুমি কিভাবে গানটা শিখেছো, এত ডিফিকাল্ট প্রোনাউন্সিয়েশন তুমি কিভাবে পারফেক্টলি প্রোনাউন্স করলে। তো আমি আরও একবার আসলে চায়না মিডিয়া গ্রুপকে ধন্যবাদ জানাতে চাই আমাকে এত সুন্দর একটা কাজের সাথে এই এক্সপেরিয়েন্সটা একজন সঙ্গীত শিল্পীর লাইফে হয়তো বা একদমই নতুন অভিজ্ঞতা, তাই না? সত্যি তাই, কারণ আমি মানে জীবনে আসলে আমরা এত কনসার্ট করেছি, এত প্রোগ্রাম, এত শোজ, এত ইন্টারভিউ, এত কিছু করেছি। হ্যাঁ, সব প্রোগ্রামেই কিন্তু সুন্দর কিছু স্মৃতি থাকে, অডিয়েন্সের সাথে ভালো কিছু মোমেন্ট থাকে। বাট এই যে এই মোমেন্টগুলো যে আমি অন্য একটা ভাষার গান গাইছি, সেই দেশের অডিয়েন্সরা আমাকে খুব আপন করে নিচ্ছেন, এটা খুবই এক্সপেন্সিভ একটা এক্সপেরিয়েন্স বলবো আমি। তো আপনি চীনকে কিভাবে, চীন বাংলাদেশের কালচারটাকে কিভাবে দেখতে চান? আমি চাই আসলে এই যে ফ্রেন্ডশিপ যেটা আপনি বললেন, এটা বজায় থাকুক এবং মানুষ, দুই দেশের মানুষ আসলে শিখুক। প্রত্যেকটা দেশের মানুষের কাছেই তো শেখার অনেক কিছুই আছে এবং আমার মনে হয় যে বাংলাদেশের মানুষের চায়না থেকে অনেক কিছু শেখার আছে, যেহেতু তারা ম্যান পাওয়ারকে কাজে লাগিয়ে আমার মনে হয় যে বিশ্বের একমাত্র মানে প্রথম দেশ যারা তাদের ম্যান পাওয়ারকে কাজে লাগিয়ে এত ডেভেলপ করেছে। সো সেই তাদের যে নিষ্ঠা, তাদের যে কাজের প্রতি ডেডিকেশন, এই জিনিসটা আমার মনে হয় যে এই ফ্রেন্ডশিপের মাধ্যমে বাঙালিরা শিখুক। আর বাঙালিদের যে সুন্দর একটা মন আছে, বাঙালিদের যে খুব রোম্যান্টিক, খুব কি বলবো যে সফট একটা হার্ট আছে, তো সেই হৃদয় থেকে কিন্তু বন্ধুত্ব করা খুব সহজ। বাঙালিরা কিন্তু বন্ধুত্ব খুব দারুণ ধরে রাখতে পারে। আমার মনে হয় যে চাইনিজ পিপল আসলে বাঙালিদের সাথে বন্ধুত্ব করে মজা পাবে। সেই জায়গাটায় আরেকটু ফ্রেন্ডশিপটা আরো বাড়ুক, আরো এই ফ্রেন্ডশিপের মানে যতটা বছর পেরিয়েছে এই সময়টা আরো বৃদ্ধি হোক, এটাই এই লঞ্জিভিটি থাকুক, এটাই আসলে আমি চাই। আপনি তো কালচারাল অঙ্গনে কাজ করেন, সঙ্গীত নিয়ে কাজ করেন বা কালচার নিয়ে কাজ করেন। একজন শিল্পী যা করে, একজন শিল্পী, একজন সঙ্গীত শিল্পী হোক বা পেইন্টার হোক বা যে কোনো শিল্পী হোক, সে তার সৃজনশীলতাকে আসলে তার মাধ্যম দিয়ে প্রকাশ করে। কেউ হয়তো বা তুলির আঁচড়ে করে, কেউ কলম দিয়ে করে, কেউ গান গেয়ে করে, আপনি যেটা করছেন। তো কালচারালি ডেভেলপ হতে আপনার কি পরামর্শ? দু দেশের সংস্কৃতিকে কিভাবে আরো বন্ডিংয়ে আনা যায়? বা আমার মনে হয় যে এই দেশে আমরা যেগুলো কালচারাল অ্যাক্টিভিটিস করছি সেগুলো আসলে চায়নাতে শোনানো উচিত, বা চাইনিজ যে গানগুলো আছে বা চায়নার যে কালচারাল অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো বাংলাদেশে নিয়ে আসা উচিত। কালচার বলতে শুধু গান বা নাচ এগুলো পড়ে না, এর মধ্যে আসলে মানুষের বিহেভিয়ার, মানুষের ফুড, মানুষের হ্যাবিটস, এভরিথিং এটা ইনক্লুড করে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আমরা আরও বেশি পরিচিত হই, একটা দেশের কালচারের সাথে আরও বেশি পরিচিত হই। যেরকম এর আগে আমরা সাম্যের গান গেয়েছি, আমি অন্য ভাষার একটা অনুবাদ ছোট্ট করে একটু আপনাকে শুনিয়ে দিই। সেটা হচ্ছে আমি একবার জাপানে গেলাম, ওখানে গিয়ে জাপানিরা তো বাংলাও বুঝবে না, ইংলিশও বুঝবে না। সো আমি ওখানে গিয়ে গাইলাম, আমাদের পৃথিবীটা হাসি কান্না, আমাদের পৃথিবীটা আশা নিরাশা, এসো এখানে গড়ি চির সাম্যবাণী। বাট এই গানটা হচ্ছে সেকাইজু কোদায়াতে আমানিয়ারি। সো এই যে ব্লেন্ডটা মানুষের যাতে বুঝতে সুবিধা হয়, এই যে কানেকশনটা আমার মনে হয় যে আমরা কালচারালি ক্রিয়েটিভিটি দিয়ে আসলে আরেকটু বাড়াতে পারি। এবং মানুষ যত
বলে না যত দেশ দেখবো তত বেশি শিখবো আমরা, সেরকম দেশের মানুষকে যত বেশি জানবো আমরা, দেশের কালচারকে যত বেশি জানবো তত বেশি শিখতে পারবো।